বাংলা সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি অসমাপ্ত উপন্যাস হচ্ছে শেষের পরিচয়। আমি পূর্বের ভিডিওতে এই শেষের পরিচয়ের অংশের 15 সংখ্যক পর্যন্ত আলোচনা করেছি। এইটুকুই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, কিন্তু উপন্যাসটি এটুকু নয়। এটি ছিল ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ উপন্যাস এবং অসমাপ্ত। এই উপন্যাসটি সমাপ্ত না করেই তিনি মারা গিয়েছিলেন। তার মৃত্যুর পর 1939 সালে এটি প্রকাশ পায়। এই উপন্যাসটি সমাপ্ত করেছিলেন রাধারানী দেবী। আজকের পর্ব সেই উপন্যাসের 16 নম্বর অংশ। আজকের পর্ব সংখ্যা থাকবে 15। এখান থেকেই উপন্যাসের যে বাকি কাহিনীগুলি তোমাদেরকে শোনাবো। এখানেই উপন্যাসের লেখিকা হবেন রাধারানী দেবী। 16। পরদিন সকালবেলায় হরিণপুর যাত্রার আয়োজন যখন সম্পূর্ণ, সবিতা সারদাকে ডাকিয়া বলিলেন, তোমার বাক্স বিছানা এইবেলা উপরে পাঠিয়ে দাও সারদা, সমস্ত মালপত্র তারক লিস্ট করে নিচ্ছে। সারদা কুণ্ঠিত হইয়া কহিল, আমার বাক্স বিছানা যাবে না মা। একটু নিচু টুলে বসিয়া তারক নোটবুকের পৃষ্ঠায় দ্রুত হস্তে মালপত্রের ফর্দ লিখিয়া লইতেছিল। সারদার উত্তর তাহার কানে পৌঁছিল। অবনত মুখ উঁচু করিয়া তারক বিস্মিত স্বরে বলিল, বাক্স বিছানা যাবে না কিরকম? সবিতাও বিস্মিত হইয়াছিল। নিম্ন স্বরে বলিলেন, সঙ্গী নেওয়ার মতো বাক্স বিছানা কি তোমার নেই সারদা? তাহলে আগে বললো না কেন? বন্দোবস্ত করতাম। ম্লান হাসিয়া সারদা বলিল, বিছানা আমার পুরানো এবং ছেঁড়াও বটে, তাহলেও সেগুলো সঙ্গে নিতে লজ্জা ছিল না। হরিণপুরে আমার যাওয়া হবে না মা। তারক সবিতা প্রায় একসঙ্গেই বলিয়া উঠিলেন, সে কি? সারদা শুষ্ক হাসিয়া বলিল, আমার কোথাও নড়বার উপায় নেই, নইলে মাকে সেবা করার থেকে নিজেকে বঞ্চিত করে এই শূন্য পুরীতে একলা পড়ে থাকার দণ্ড আমি ভোগ করতাম না। নির্বাক সবিতা তীক্ষ্ণ দৃষ্টিতে সারদার মুখের পানে তাকাইয়া কি যেন খুঁজিতে লাগিলেন। তারক উত্তেজিত হইয়া বলিয়া উঠিল, কিরকম? কালও নতুন মার সঙ্গে আপনি হরিণপুরে যেতে প্রস্তুত ছিলেন, আর আজ সকালেই এ বাড়ি ছেড়ে নড়বার উপায় নেই স্থির করে ফেললেন? না, ওসব বাজে ওজর চলবে না। কোনো মেয়ে ছেলে সঙ্গে না গেলে সেই পাড়া গায়ে একলাটি নতুন মা, না না, সে হতে পারে না। সারদা বিষণ্ণ কণ্ঠে কহিল, আমি সত্যিই বলছি তারক বাবু, আমার যাবার উপায় নেই, এ বাজে ওজর নয়। অবিশ্বাসপূর্ণ কণ্ঠে তারক প্রশ্ন করিল, কেন শুনি? এখানে আপনার কি কাজ? সারদা স্থির নেত্রে পাষাণ প্রতিমার ন্যায় দাঁড়াইয়া রহিল, কোনো জবাব দিল না। কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া তারক কহিল, জবাব দিচ্ছেন না যে? সারদা তথাপি নিরুত্তর রহিল। তারক হতাশভাবে হাতের নোটবুকখানি ঘরের মেঝেতে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া বলিল, তাহলে আর কি করে দুপুরের ট্রেনে আপনার যাওয়া হবে নতুন মা? মেয়ে ছেলে কেউ সঙ্গে না থাকলে সেই পাড়াগায়ে নির্বান্ধব স্থানে একলাটি টিকতে পারবেন কেন? সবিতা এতক্ষণ কথা কহেন নাই। মৃদু হাসিয়া বলিলেন, তারক, গায়ে আমার জন্ম, জীবনের বেশিরভাগ গাঁয়েই কেটেছে, সেখানে আমার কষ্ট হবে না।
রুক্ষ চোখে সারদার পানে তাকাইয়া তারক বিদ্রূপ স্বরে বলিল, কি এসে মাতব্বার লোকটি, জানতে পারি কি যার বিনা হুকুমে আপনি নতুন মার সঙ্গে এ বাড়ি ছেড়ে যেতে পারেন না? রাখালবাবু নিশ্চয় নয়? তারকের অসংযত উক্তিতে সারদার মুখ অপমানে রাঙা হইয়া উঠিল। অন্যদিক পানে স্থির নেত্রে তাকাইয়া শান্ত কণ্ঠে বলিল, যিনি আমাকে এই বাড়িতে রেখে গেছেন তার বিনা হুকুমে অন্যত্র যাওয়া আমার সম্ভব নয় তারকবাবু। আপনি অকারণ রাগ করছেন। সারদার উত্তরে সবিতা চমকিয়া উঠিলেন, কিন্তু তারক কণ্ঠস্বর অনেকখানি নিম্ন গ্রামে নামাইয়া বিস্ময় বিমূর্ছর সুরে কহিল, কিন্তু তিনি তো বহুদিন নিরুদ্দেশ। সারদা তারকের প্রতি দৃকপাত না করিয়া সবিতার সামনে আসিয়া নত হইয়া প্রণাম করিয়া বলিল, মা, আর সকলে আমাকে ভুল বুঝুক, আপনি ভুল বুঝবেন না নিশ্চয়ই জানি। সবিতা গভীর স্নেহে সারদার মাথায় হাত বুলিয়া দিয়া আঙুল কয়টি আপন ওষ্ঠাধারে ঠেকাইলেন। অত্যন্ত গাঢ় অথচ মৃদু স্বরে বলিলেন, সোনাকে পিতল বলে চিরদিন কেউ ভুল করতে পারে না সারদা। আজ না বুঝুক মা, একদিন সকলেই তোমাকে বুঝতে পারবে। সারদার চোখে জল আসিয়া পড়িয়াছিল, কি যেন বলিতে গিয়াও বলিতে পারিল না। অবনত মুখে প্রবল চেষ্টায় নিঃশব্দে অশ্রু সংবরণ করিতে লাগিল। সবিতা সারদাকে কাছে টানিয়া লইয়া বলিলেন, তোমাকে কিচ্ছু বলতে হবে না সারদা। আমার সঙ্গে না যেতে পারা তোমার যে কত বড় দুঃখ আমি তা জানি। ট্রেন ছাড়িবার ঘণ্টা দেড়েক পূর্বে তারক স্টেশনে সবিতাকে লইয়া উপস্থিত হইল। মালপত্র গনিয়া কুলি ঠিক করিয়া পুরাতন দরওয়ান মহাদেবের হেফাজতে দেওয়া হইয়াছে। ব্রেক ভ্যানের মালগুলি ওজনাস্তে রেলওয়ে কোম্পানি দায়িত্বে অর্পণ করিয়া ও রসিদখানি সযত্নে পকেটে পুরিয়া তারক নিশ্চিন্ত চিত্তে সেকেন্ড ক্লাস লেডিস ওয়েটিং রুমের সামনে আসিয়া ডাকিল, নতুন মা। সবিতা ঘরের ভিতর হইতে দরজার সামনে আসিয়া দাঁড়াইলেন। তারক রুমাল দিয়া কপালের ঘাম মুছিতে মুছিতে বলিল, মালপত্র ওজন করে ব্রেকে দিয়ে রসিদ নিয়ে এলাম। এধারে ঝামেলা চুকল, এখন ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকলেই হয়। আপনাকে বিছানা পেতে বসিয়ে দিতে পারলে তবে নিশ্চিন্তি হওয়া যাবে। সবিতা মৃদু হাসিয়া বলিলেন, নতুন মার পাছে হরিণপুরে যাওয়া না হয় এজন্যে তোমার ভয় আর ভাবনার অন্ত নেই না তারক? স্মিত মুখে তারক জবাব দিল, নিশ্চয়। যে পর্যন্ত না ছেলের কুড়ে ঘরে মায়ের পায়ের ধুলো পড়ছে ততক্ষণ নিজের ভাগ্যকে বিশ্বাস করিনে মা। ছাড়িবার নির্দিষ্ট সময়ের আধ ঘন্টা পূর্বে ট্রেন প্ল্যাটফর্মের ভিতরে আসিয়া দাঁড়াইল। ব্যতিব্যস্তভাবে তারক ওয়েটিং রুমের দ্বারে আসিয়া উচ্চ কণ্ঠে ডাকিল, নতুন মা, বেরিয়ে আসুন, ট্রেন এসে গেছে। মহাদেব দরওয়ান ওয়েটিং রুমের বাইরে কতকগুলি বাক্স বিছানার বান্ডিলের উপর বসিয়া খৈনি টিপিতেছিল। তাড়াতাড়ি খৈনি মুখে ফেলিয়া পাগড়ি ঠিক করিতে করিতে শশব্যস্তে প্রস্তুত হইয়া দাঁড়াইল। আপাদ মস্তক সিল্কের চাদর মণ্ডিতা সবিতা শিবুর মা ঝি সহ ট্রেন অভিমুখে তারকের অনুসরণ করিতে করিতে বলিলেন, আমাকে তুমি ইন্টার ক্লাসে মেয়েদের কামরায় তুলে দিও তারক, শিবুর মাও আমার সঙ্গে থাকবে। তারক থমকিয়া দাঁড়াইয়া বলিল, আমি আপনার জন্য সেকেন্ড ক্লাসের টিকিট কিনেছি নতুন মা। ইন্টার ক্লাসে অপরিষ্কার যে নানা কম্পার্টমেন্টের দুর্গন্ধের মধ্যে টিকতে পারবেন কেন? সবিতা বলিলেন, কিন্তু মেয়ে কামরায় যাতায়াত করাই আমার অভ্যাস ছিল বাবা।
তারক বারংবার জিদ করিয়া একাধিক অসুবিধা ও কষ্টের অজুহাত দেখাইয়া দ্বিতীয় শ্রেণী কামরাতে সবিতাকে উঠাইয়া দিল। ছোট কামরা, তখনও পর্যন্ত অন্য কোনো আরোহী উঠে নাই। তারক ব্যস্তভাবে গাড়ির মধ্যে উঠিয়া নিজের ধুতির কোঁচা দিয়া প্ল্যাটফর্মের দিকের বেঞ্চখানি ধুলা ঝাড়িয়া সযত্নে পরিষ্কার বিছানা বিছিয়া দিল। হাওড়া স্টেশন হইতে যাওয়া হইবে মাত্র বর্ধমান, কিন্তু তারক যাত্রাপথের আয়োজন করিয়াছে দিল্লি বা লাহোর পর্যন্ত যাইতে হইলে যেমন করা উচিত। সবিতা অন্য মনস্ক চিত্তে বিছানার উপরে গিয়া বসিলেন। তারক হয়তো মনে মনে আশা করিতেছিল নতুন মা তাহার এই সতর্ক যত্ন সেবা সম্বন্ধে নিশ্চয়ই কিছু স্নেহ অনুযোগ করিবেন, কিন্তু ধূপদস্ত ফর্সা ধুতির কোঁচা বেঞ্চির ধূলিলিপ্ত হইয়া মলিন বর্ণ ধারণ করা সত্ত্বেও নতুন মা একটিও কথা কহিলেন না। ইহাতে তারকের মন অনেকখানি ক্ষুণ্ণ হইয়া পড়িল। তথাপি মহা উৎসাহে সে উপরের বাক্সের ট্রাঙ্ক, হাত বাক্স, সুটকেস প্রভৃতি সাজিয়া রাখিল। বেঞ্চির নিচে ফলের টুকরি ও অন্যান্য দ্রব্য সাবধানে সুরক্ষিত করিল। কুলিদের বিদায় দিয়া তারক সবিতার সামনে আসিয়া ক্লান্ত কণ্ঠে কহিল, আপনি একটু বসুন নতুন মা, আমি এক গ্লাস লেমনেড বরফ দিয়ে নিয়ে আসি আপনার জন্যে, কিংবা এক প্লেট আইসক্রিম নিয়ে আসি, কি বলে? সবিতা এতক্ষণ বাহিরে জনাকীর্ণ প্ল্যাটফর্মের পানে উদ্দেশ্যহীন দৃষ্টি মেলিয়া তাকিয়াছিলেন। তারকের কথায় যেন সংবিত ফিরিয়া পাইলেন। ব্যস্ত স্বরে বলিলেন, না তার কিছুই আনতে হবে না, তেষ্টা আমার পায়নি। তারক সে নিষেধে কর্ণপাত না করিয়া মাথা নাড়িয়া বলিল, বাহ, তা কি হয়? তেষ্টা পায়নি বললে শুনবো কেন নতুন মা? মুখ আপনার কিরকম শুকিয়ে উঠেছে সে তো দেখতেই পাচ্ছি। সবিতা মৃদু হাসিয়া শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলিলেন, লেমনের সোডা বা আইসক্রিম ওসব আমি কখনো খাইনি। ট্রেনে জল স্পর্শ করাও জীবনে কোনোদিন ঘটেনি। তুমি ব্যস্ত হয়ে অনর্থক ওসব কিনে নো না বাবা। সকল বিষয়ে প্রতিবাদ করা এবং নিজের ইচ্ছাকে অপরের ইচ্ছা বা অনিচ্ছার বিরুদ্ধে তর্ক যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করাই তারকের প্রকৃতি। কিন্তু নতুন মার এই কণ্ঠস্বর তাহাকে কোনোটাতেই প্রবৃত্ত হইতে ভরসা দিল না। সুতরাং সে মনে মনে দুঃখ অপেক্ষা অস্বস্তি অনুভব করিতে লাগিল বেশি। প্ল্যাটফর্মের কর্মব্যস্ত জনতায় নিবদ্ধ দৃষ্টি সবিতার চক্ষুদয় অকস্মাৎ উজ্জ্বল হইয়া উঠিল। দূরে বিমলবাবুকে আসিতে দেখা গেল। প্রশান্ত সৌম্যমূর্তি, পদক্ষেপ ঈষৎ দ্রুত, ট্রেনের কামরার কুলির মধ্যে অনুসন্ধিৎসু দৃষ্টি মিলিয়া অগ্রসর হইয়া আসিতেছেন। দেখিতে দেখিতে সবিতার মুখ চোখ আনন্দের স্নিগ্ধ কিরণে ধীরে ধীরে উদ্ভাসিত হইয়া উঠিল। বিমলবাবু প্রসন্ন হাস্যে সবিতার কামরার সামনে আসিয়া দাঁড়াইলেন। তারক তাড়াতাড়ি প্ল্যাটফর্মে লাফাইয়া পড়িয়া পুলকিত কণ্ঠে কহিল, এই যে আপনি স্টেশনে এসেছেন দেখছি। আমরা আশা করেছিলাম বাড়িতেই দেখা করতে আসবেন। ট্রেন টাইম পর্যন্ত এলেন না দেখে কিন্তু ভাবনা হয়েছিল। বিমলবাবু সবিতার মুখের পানে দৃষ্টি স্থাপন করিয়া শান্ত কণ্ঠে তারককে প্রশ্ন করিলেন, তোমরা মানে? বিমলবাবু প্রশ্নে তারক সবিতার দিকে চাইয়া হঠাৎ লজ্জায় অপ্রস্তুত হইয়া পড়িল। কথাটা বহু বচনে না বলিয়া এক বচনে বলিলেই বোধহয় শোভন হইত। ছি, নতুন মা হয়তো কি মনে করিলেন। কিন্তু তারককে এ লজ্জা হইতে পরিত্রাণ করিলেন নতুন মাই। স্নিগ্ধ হাসিয়া কহিলেন, তারক ঠিকই বলেছে। আজ সকালবেলায় আমরা ওখানে তোমার আসা সম্ভব মনে করেছিলাম। সারদাও বলছিল তোমার কথা।
বিমলবাবু সবিতার কামরার মধ্যে একবার দৃষ্টি বুলাইয়া লইয়া বলিলেন, সারদা কোথায়? সবিতা উত্তর দিবার পূর্বেই তারক রুক্ষস্বরে বলিয়া উঠিল, হ্যাঁ, তিনি নাকি শহরের কলের জল আর ইলেকট্রিক আলো ছেড়ে পচা পাড়া গায়ে বাস করতে যাবেন। তবে সেটা দয়া করে গোড়াতে বললেই ভালো করতেন, আমরা এতটা অসুবিধায় পড়তাম না। বিমলবাবু বিস্মিত হইয়া বলিলেন, সারদা কি তোমাদের সঙ্গে হরিণপুরে যাচ্ছে না? সবিতা উদাস হাসিয়া নীরবে মাথা নাড়িয়া ইঙ্গিতে জানাইলেন, সারদা আসিতে পারে না। বিমলবাবু তরস্ত হইয়া উঠিলেন, বাম হাতখানি উল্টায়া মণিবন্ধে বাঁধা সোনার রিস্ট ওয়াচের পানে দৃষ্টি নিবন্ধ করিয়া ব্যস্ত স্বরে বলিলেন, যথেষ্ট সময় আছে, এখনই মোটর নিয়ে গিয়ে সারদাকে তুলে আনি নতুন বউ। আমি গিয়ে বললে সে না বলতে পারবে না। সবিতা বাধা দিয়া বলিলেন, তুমি অনুরোধ করলেও সে আসতে পারবে না, শুধু তার দুঃখ বাড়বে মাত্র। বিমলবাবু থমকিয়া দাঁড়াইয়া বিস্মিত কণ্ঠে প্রশ্ন করিলেন, তার মানে? সবিতা বলিলেন, আর একদিন শুনো। বিমলবাবু সবিতার মুখের পানে ক্ষণকাল তাকিয়া থাকিয়া বলিলেন, ব্যাপারটা কি নতুন বউ? সবিতা বলিলেন, তার আসার উপায় নেই দয়াময়, নইলে আমার সঙ্গে আশা থেকে আমি নিজেও তাকে নিবৃত্ত করতে পারতাম কিনা সন্দেহ। যাই হোক, আমার আরও একটি অনুরোধ তোমার পড়ে রইল। সারদা একা থাকলো, মধ্যে মধ্যে তুমি তার খোঁজ খবর নিও। সারদার ব্যবহারে তার প্রতি এত বেশি অসন্তুষ্ট হইয়াছিল যে নতুন মা সারদার অকৃতজ্ঞতার উল্লেখ মাত্র না করিয়া বরং বিমলবাবুকে তার তদারক করিতে অনুরোধ করিলেন দেখিয়া মনে মনে জ্বলিয়া গেল। মনের বিরক্তি ইহাদের সম্মুখে পাছে প্রকাশ হইয়া পড়ে, সেজন্য এখান হইতে সরিয়া যাইবার ইচ্ছাই বলিল, শিবুর মা আর দরনটা ঠিক উঠেছে কিনা আমি একবার দেখে আসি নতুন মা। এই বলিয়া অনাবশ্যক দ্রুত পদে অন্যদিকে চলিয়া গেল। বিমলবাবু সবিতার পানে প্রশ্নসূচক দৃষ্টি মিলিয়া বলিলেন, কি হয়েছে বলো তো? তারককে একটু উত্তেজিত বলে মনে হচ্ছে যেন। সবিতা মৃদু হাসিয়া বলিলেন, সারদা আমার সঙ্গে না আসায় তারক তার উপরে ভীষণ অসন্তুষ্ট হয়েছে। ওর ধারণা আমি পল্লী গ্রামে নানা অসুবিধার মধ্যে যাচ্ছি, সারদার সঙ্গে থাকলে হয়তো আমার অনেক সুবিধা হতো। বিমলবাবু বলিলেন, সেটা শুধু তারকই যে ভাবছে তা তো নয়, আমিও যে ঠিক ওই ভাবনায় ভাবছি নতুন বউ। সবিতা করুণ হাসিয়া বলিলেন, কিন্তু আমি আজ ঠিক এর উল্টো ভাবনায় ভাবছি। বিমলবাবু সবিতার মুখে এত করুণ হাসি পূর্বে দেখেন নাই। তার বুকের ভিতরটা বেদনায় যেন মোচড় দিয়া উঠিল। সবিতার মুখের পানে স্থির দৃষ্টিতে তাকিয়া বলিলেন, আমি কি শুনতে পাইনি নতুন বউ? ক্লান্ত কণ্ঠে সবিতা বলিলেন, সমস্ত কথাই তোমায় একদিন বলবো ভেবেছি। আর কেউ তো আমার এ অন্তর্দাহ বুঝতে পারবে না, বিশ্বাস করতেও হয়তো চাইবে না। আমার অনেক জানবার আছে। এই 13 বছর ধরে দিনের পর দিন, রাতের পর রাত ক্রমাগত যে প্রশ্ন আমার বুকের ভিতর আশ্রে পিছড়ে মরছে, আজও তার জবাব পাইনি। ভগবানের চরণে বারবার জানিয়েছি, ঠাকুর তোমার অজানা তো কিছুই নেই। এত বড় নির্মম জিজ্ঞাসা আমার জীবনে তুমি পাঠিয়েছ, তার জন্যে তোমাকে অভিযোগ করব না। শুধু এর সত্য উত্তরটা তুমি এই জীবনে আমাকে দিয়ে দিও। এছাড়া প্রার্থনার আর কিছুই তো রাখনি। যত বৃহৎ দুঃখই দাও না কেন, আমি তাকে তোমার হাতের দান বলে মেনে নিয়ে সোজা হয়ে চলতে পারতাম। কিন্তু আমার জীবনে তো তুমি দুঃখে পাঠাওনি, পাঠিয়েছ শুধু তীব্র পরিহাস। মানুষের পরিহাস সহা কঠিন নয়, কিন্তু তোমার এই নিষ্ঠুর পরিহাস যে সহ্য হয় না। বিমলবাবু
আনন্দ সৌম্য মুখে একটা কঠিন বেদনা অনুভূতির ছায়া নিবিড় হইয়া উঠিল। তিনি একটিও কথা কহিলেন না, অন্য একদিকে দৃষ্টি মিলিয়া স্থিরভাবে দাঁড়াইয়া রহিলেন। সে দৃষ্টি যেন ইহলোক হইতে লোকান্তরে নিরুদ্দিষ্ট। অনেক সময় কাটিয়া গেল। সবিতা অস্ফুট মৃদুস্বরে ডাকিলেন, দয়াময়। বিমলবাবু ফিরিয়া আসিয়া স্নেহ স্নিগ্ধ কারো কণ্ঠে উত্তর দিলেন, নতুন বউ। সবিতা হঠাৎ চমকিয়া উঠিল, মুখে উদ্বেগ ও বেদনার চিহ্ন ফুটিয়া উঠিল। বিমলবাবুর মুখের পানে তীরপূর্ণ দৃষ্টিতে তাকাইয়া সানুনয় কণ্ঠে কহিলেন, একটি কথা বলবো? বলো, কিছু মনে করবে না। বিমলবাবু সবিতার কথার সহসা কোনো উত্তর দিতে পারিলেন না। অল্পক্ষণ নীরব থাকিয়া ধীরে ধীরে বলিলেন, নতুন বউ, আজও তুমি কিছু মনে করার ধাপ উত্তীর্ণ হয়ে উপরে উঠতে পারোনি। জানতাম না, কিন্তু থাক সে কথা। কি বলতে চাও বলো, কিছু মনে করব না। নতদৃষ্টি সবিতা বলিলেন, তুমি আমাকে নতুন বউ বলে ডেকো না। বিমলবাবু কিছুক্ষণ সবিতার পানে তাকিয়া থাকিয়া শান্ত স্বরে বলিলেন, তাই হবে। এবার মুখ তুলিয়া বিমলবাবুর পানে চাহিতে দেখা গেল সবিতার সুন্দর চোখ দুটি শিশির সিক্ত পদ্ম পাপড়ির মতো অশ্রুহারে টলমল করিতেছে। বিমলবাবুকে কি একটা কথা বলিতে গিয়া বলিতে পারিলেন না, বাধিয়া গেল। বিমলবাবু তাহা লক্ষ্য করিলেন। প্ল্যাটফর্মের উপর হইতে কামরার মধ্যে উঠিয়া আসিয়া সবিতার সামনের বেঞ্চে বসিলেন। তারপরে স্নেহ কোমল অথচ সম্ভ্রমপূর্ণ স্বরে বলিলেন, তোমাকে নাম ধরে ডাকার অধিকার আমায় দিতে পারবে কি তুমি? সংকোচ করো না। যদি কোনো বাধা থাকে একটু আমি দুঃখিত হব না যেন। শুধু বলে দিও, কি বলে ডাকলে তোমার মনে দুঃখ বাঁচবে না, স্মৃতির দাহ জেগে উঠবে না। আমি তো বেশি কিছু জানি নে, হয়তো না জেনে আঘাত দিচ্ছি তোমাকে। সবিতা এবারে উদ্গত অশ্রু সংবরণ করিতে পারিলেন না, ঝড় ঝড় করিয়া ঝরিয়া পড়িল। তাড়াতাড়ি চোখ মুছিয়া মুখ ফিরিয়া লইলেন। কি যেন একটা কথা বারংবার বলিবার চেষ্টা করিয়াও লজ্জায় ও দুঃখে কণ্ঠরোধ হইয়া আসিতে লাগিল। বিমলবাবু আবার বলিলেন, কুণ্ঠিত হইও না, বলো, কি বলে ডাকলে তুমি সহজে সাড়া দিতে পারবে? সবিতা তথাপি নিরুত্তর রহিলেন। তারপরে বিপুল সংকোচে প্রাণপণে ঠেলিয়া মৃদুস্বরে কহিলেন, আমাকে রেনুর মা বলে ডেকো। বিমলবাবু মুখে কোমল সহানুভূতির কারুণ্য পরিস্ফুট হইয়া উঠিল। স্নিগ্ধ কণ্ঠে বলিলেন, সত্যি ভারী সুন্দর। আমি অবাক হয়ে যাচ্ছি এই ভেবে, তোমার এত বড় পরিচয়টা এতদিন আমার মনে হয়নি কেন বলো তো? সবিতা চুপ করিয়া রহিলেন। বিমলবাবু আনন্দ মধুর কণ্ঠে বলিতে লাগিলেন, এই যে তুমি কত বড় দান আজ আমাকে দিলে, তা হয়তো তুমি নিজেও জানো না রেনুর মা। তোমার দেওয়া এই সম্মান, এই বিশ্বাসের যেন মর্যাদা রাখতে পারি। আমার আর কোনো কামনা নেই। বিমলবাবু হয়তো আরো কিছু বলিতেন। ট্রেন ছাড়িবার সংকেত সূচক দ্বিতীয় ঘন্টা পড়িয়া গেল। হাতঘড়ির পানে চাইয়া তিনি উঠিয়া দাঁড়িলেন। বলিলেন, যাই এবার। হরিণপুরে থাকতে যদি ভালো না লাগে চলে আসতে দ্বিধা করো না যেন। তারও যদি পৌঁছে দিয়ে যেতে ছুটি না পাই খবর দিও। রাজু গিয়ে নিয়ে আসবে, প্রয়োজন হলে আমিও যেতে পারি। বিমলবাবু গাড়ি হইতে নামিয়া গেলেন। তারক দ্রুত পদে আসিতেছিল, হাতে এক গ্লাস বরফখণ্ডপূর্ণ রঙিন পানীয়, সিরাপ, জিঞ্জার বা ওইটুক কিছু। বিমলবাবুর হাতে গ্লাসটা তুলিয়া দিয়া বলিল, নতুন মাকে তো এক ফোঁটা জলও মুখে দেওয়াতে পারলাম না, আপনিও যেন একটা রিফিউজ করবেন না। বিমলবাবু হাসিয়া বলিলেন, দাও। গ্লাসটি বিমলবাবুর হাতে তুলিয়া দিয়া তারও পকেট হইতে কলাপাতা মোড়া পানের দোনা বাহির করিল।
শেষ ঘন্টা পড়িয়া গার্ডের হুইস শোনা গেল। সবিতা বলিয়া উঠিলেন, গাড়ি যে এখনই ছাড়বে তারক, উঠে এসো এইবার। তোমার এই আতিথ্য বাৎসল্যের মধ্যে আমি যে কি করে দিন কাটাবো তাই ভাবছি। বিমলবাবু তাহার পানীয় তখনও শেষ করিতে পারেন নাই, হাসিতে গিয়া বিষম খাইলেন। সবিতা ব্যগ্রভাবে বলিয়া উঠিলেন, আহা। বিমলবাবু মুখ হইতে গ্লাসটি নামিয়া সবিতার দিকে চাহিয়া এইবার উচ্চহাস্য করিয়া উঠিলেন। ট্রেন তখন চলিতে শুরু করিয়াছে। নমস্কার বলিয়া তারক চলন্ত ট্রেনে উঠিয়া পড়িল। ধন্যবাদ প্রিয় শ্রোতাগণ। আজকে পাঠ করে শোনালাম শেষের পরিচয় উপন্যাসের 16তম অংশ এবং আমার ভিডিওর পর্ব সংখ্যা 15। আবারও বলে রাখছি শ্রোতারা, এই যে উপন্যাসের আজকের থেকে যে পাঠগুলি করব সেটি রাধারানী দেবীর লেখা। এই রাধারানী দেবী শেষের পরিচয় যে অসমাপ্ত উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেটি সমাপ্ত করেছিলেন এই খ্যাতনামা লেখিকা। ধন্যবাদ। ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। কমেন্টের মাধ্যমে ভালো মন্দ জানাবেন। আপনাদের এই ভালো মন্দ আমাকে উৎসাহ সঞ্চার করায়। ধন্যবাদ।